আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি বেসিক টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই ক্লাসে আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব, তো প্রথমে আমাদের একটু বুঝে নেওয়া উচিত যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে। মূলত একটা বাক্যে আমরা দেখে থাকি যে একটা ভার্ব যখন আমরা ইউজ করতে চাই, সেই ভার্বটা ইউজ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই সাবজেক্টের উপর একটা ডিপেন্ডেন্সি থাকে, যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্টটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন না থার্ড পারসন, তারপর টেন্সটা কোন ফর্মে আছে। তো এই বেশ কিছু ডিপেন্ডেন্সি আমাদের থাকে আমরা যখন একটা বাক্যের ভার্ব লিখতে যাই। তো এত সকল ডিপেন্ডেন্সির মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত সাবজেক্টের সাথে ভার্বের যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা নিয়ে কাজ করে, সেটা নিয়ে ডিসকাস করে থাকে। সো আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে দেখার চেষ্টা করব যে কোন সাবজেক্টের জন্য আমরা কোন ভার্ব ব্যবহার করে থাকি। তো শুরুতেই দেখছি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে কোন ভার্ব আমরা ব্যবহার করব। সবাই টেবিলটা দেখতে পাচ্ছি, আমরা ভার্ব গুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি আর সাবজেক্টকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো কোন ভার্ব কোন সাবজেক্টের জন্য কোনটা হবে আমরা শুরুতে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছি বি ভার্ব নিয়ে কথা বলা হয়েছে, বি ভার্বের প্রেজেন্ট আর পাস্ট। তো বি ভার্বের প্রেজেন্টে কি কি আছে আমরা পড়েছিলাম। বি ভার্বের প্রেজেন্টে আছে এম, ইজ এবং আর। তো সিঙ্গুলারের জন্য কোনটা হয় আর প্লুরালের জন্য কোনটা হয়। বলছে সিঙ্গুলারের জন্য আমরা এম ব্যবহার করে থাকি, ব্র্যাকেটে লেখা আছে আই, তার মানে এমটা শুধুমাত্র আমরা আই এর জন্যই ব্যবহার করব। আর বাকি যত সিঙ্গুলার সাবজেক্ট আছে সকল সিঙ্গুলারের জন্য আমরা হচ্ছে ইজ ব্যবহার করব। তাহলে প্রেজেন্টের বি ভার্বের এম এবং ইজটা সিঙ্গুলারে ইউজ করছি, যেখানে এমটা শুধুমাত্র আই এর জন্য ব্যবহৃত হচ্ছে। এরপর বলতেছে প্লুরালে আর হয়, বা প্লুরাল সাবজেক্টের জন্য আমরা প্রেজেন্টের বি ভার্ব আর ইউজ করে থাকি এবং ব্র্যাকেটে লিখছে ইউ। তার মানে প্লুরাল এবং ইউ এই দুইটার জন্যই মূলত আমরা বি ভার্বের প্রেজেন্টে আর ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইউ দিয়ে কিভাবে হইতে পারে, যেমন আমি বলতে পারি ইউ আর এ স্টুডেন্ট, ঠিক আছে। আবার আমরা যদি প্লুরাল সাবজেক্টের সাথে কিভাবে আর হয় সেটা দেখতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি বলি দে আর গোয়িং টু কলেজ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দে প্লুরাল সাবজেক্টের জন্য আমরা বি ভার্ব কিন্তু আর ব্যবহার করলাম, ঠিক আছে না। সো এটা গেল বি ভার্বের প্রেজেন্টের যেই ইউজটা সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টের জন্য। এবারে আমরা যদি হচ্ছে বি ভার্ব পাস্টে কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। বি ভার্ব পাস্টে কিন্তু আমরা দেখেছিলাম বি ভার্বের ক্লাসে যে পাস্টে কি কি আছে, ওয়াজ এবং ওয়্যার আছে। সেখান থেকে ওয়াজটা আমরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করব। বি ভার্ব পাস্টে ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করব এবং ইউ ও প্লুরালের জন্য আমরা ব্যবহার করব ওয়্যার। তার মানে ওয়্যার ব্যবহৃত হচ্ছে কার কার জন্য, ইউ এবং প্লুরালের জন্য। যেমন আমি এখানে বলতে পারি ইউ ওয়্যার এ স্টুডেন্ট অথবা দে ওয়্যার গোয়িং টু কলেজ। তার মানে প্লুরাল এবং ইউ এই দুই সাবজেক্টের জন্যই আমরা ওয়্যার ব্যবহার করব বি ভার্বের পাস্ট ফর্মটা যখন আমাদের প্রয়োজন হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মে। হ্যাভ ভার্বের প্রেজেন্টে কি কি আছে আমরা দেখেছিলাম হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ হ্যাজ থেকে হ্যাজটা আমরা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করব। কোন সাবজেক্টের জন্য ব্যবহার করব, সিঙ্গুলার সাবজেক্টের জন্য। যেমন আমি বলতে পারি হি হ্যাজ এ কার, তাহলে হি কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা হচ্ছে এটার জন্য হ্যাজ ব্যবহার করতে পারি। আর বলছে যে হ্যাভ কার কার জন্য হয়, হ্যাভ আই ইউ এবং প্লুরালের জন্য হয়। কার কার জন্য হয়, আই ইউ এবং প্লুরালের জন্য। যেমন আমি বলতে পারি আই হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, দে হ্যাভ এ কার। তাহলে এই তিনটার জন্য আমরা হ্যাভ ব্যবহার করলাম।
তো আমরা দেখেছিলাম বি ভার্বের প্রেজেন্ট আছে, বি ভার্বের পাস্ট আছে, কিন্তু হ্যাভ ভার্বের প্রেজেন্ট থাকলেও হ্যাভ ভার্বের পাস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাই। কেন নাই? কারণ হ্যাভ ভার্বের পাস্টে কিন্তু একটাই আছে, হ্যাড। তার মানে সিঙ্গুলারের জন্য আমরা হ্যাড ব্যবহার করি, প্লুরালের জন্য হ্যাড ব্যবহার করি, সবার জন্যই হ্যাড ব্যবহার করে থাকি। তাই এটাতে আর আলাদা করে বলার কিছু নাই। আমরা হ্যাভ ভার্বের পাস্ট হ্যাড সকল সাবজেক্টের জন্যই ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ডু ভার্বের প্রেজেন্টে কি কি আছে। ডু ভার্বের প্রেজেন্টে আমরা জানি ডু ডাজ আছে। কি কি আছে? ডু এবং ডাজ আছে ডু ভার্বের প্রেজেন্টে। তো ডাজটা আমরা ব্যবহার করে থাকি সিঙ্গুলার সাবজেক্টের জন্য। কিসের জন্য? সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য। যেমন আমি বললাম শি ডাজ নট হেল্প মি, তাহলে শি সিঙ্গুলার সাবজেক্ট ছিল, তাই এটার জন্য আমরা ডু ভার্বটা কি নিতে পেরেছি? ডাজ নিয়েছি। আর ডু কার কার জন্য হয়? ডু হয় আই, ইউ এবং প্লুরালের জন্য। কার কার জন্য? ডু ভার্বটা ডুটা আই, ইউ এবং প্লুরালের জন্য। যেমন আমি বললাম আই ডু নট গো দেয়ার, ইউ ডু নট গো দেয়ার, দে ডু নট গো দেয়ার। তার মানে আই, ইউ এবং প্লুরাল সবগুলোর জন্য আমরা কি ব্যবহার করছি? ডু ব্যবহার করছি ডু ভার্বের প্রেজেন্টের থেকে। একইভাবে ডু ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এখানে নাই। কেন নাই? ডু ভার্বের পাস্ট একটাই, সেটা কি? ডিড, তাই না? তার মানে সিঙ্গুলার জন্য যেটা আমরা ব্যবহার করছি, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ডিড ব্যবহার করছি, প্লুরাল সাবজেক্টের জন্য কিন্তু একইভাবে আমরা ডিডই ব্যবহার করছি। তার মানে এখানে আলাদা করে বলার কিছু নাই বা ভিন্নতার কিছু নাই, এই জন্য আর এখানে আনা হয় নাই। এরপর আমরা আলোচনা করছি মেইন ভার্ব নিয়ে। মেইন ভার্ব বলতে অ্যাকচুয়ালি কোনগুলোকে বোঝানো হচ্ছে? এই যে এখানে কিন্তু আমরা তিন ধরনের ভার্ব দেখলাম। একটা ছিল বি ভার্ব, একটা ছিল হ্যাভ ভার্ব, আর একটা ছিল ডু ভার্ব। এই তিন ধরনের ভার্ব ব্যতীত, তার মানে অক্সিলারি ভার্ব গুলো বাদ দিলে পরে যতগুলো ভার্ব আমরা পাই, বাকি যত ভার্ব আছে, যেমন আমি বলতে পারি গো, যেমন আমি বলতে পারি সি, যেমন আমি বলতে পারি প্লে, যেমন আমি বলতে পারি ওয়াচ, ঠিক আছে না? সো এই যে যত ভার্ব আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলা বাদ দিলে এগুলোকেই বলা হচ্ছে মূলত মেইন ভার্ব, ঠিক আছে না? তো মেইন ভার্ব নর্মালি আমরা একটা টেন্সেই সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্টের জন্য ভাগ করে থাকি, আর সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি আবারও বলছি, মেইন ভার্ব নর্মালি আমরা সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট সেটার উপর বেস করে আলাদা করি না। তবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সিঙ্গুলারের জন্য এক ধরনের ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের জন্য আরেক ধরনের ভার্ব ব্যবহার করে থাকি। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বটা আমরা ভি1 প্লাস এস বা ইএস এই ফর্ম ব্যবহার করে থাকি, আর ভি1 ফর্মটা আমরা আই, ইউ এবং প্লুরালের জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ভি1 প্লাস এস বা ইএস, এবং সাবজেক্ট যখন আই, ইউ কিংবা প্লুরাল হচ্ছে তখন আমরা ভি1 ব্যবহার করছি। সো এই ছিল মোটামুটি আমাদের সবগুলো ভার্ব, যে সাবজেক্টের সাথে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটার একটা বিস্তারিত আলোচনা। সো আমরা যদি এটাকে একটু সামারাইজ করতে চাই তাহলে কিন্তু বলতে পারি যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা মূলত এই ভার্বগুলো ব্যবহার করে থাকি। কি কি? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভি1 প্লাস এস বা ইএস। তো এইখানে একটু খেয়াল করলে আমরা দেখব যে সিঙ্গুলার ওয়ার্ডটার শুরুতে কি আছে? এস আছে, তাই না? এবং প্রত্যেকটা ভার্বের শেষে আবার আমরা এস পাচ্ছি। ইজ এস আছে, ওয়াজ এস আছে, হ্যাজ এস আছে, ডাজ এস আছে, ভি1 প্লাস এস বা ইএস আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কি এস আছে। সো ইজিলি মনে রাখার জন্য আর কি, যে সিঙ্গুলারের জন্য আমরা কোন কোনগুলো ব্যবহার করে থাকি, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভি1 প্লাস এস বা ইএস। সো এই হচ্ছে মোটামুটি ভার্ব অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে আমরা কখন কোন ভার্ব ব্যবহার করি সেটার বিস্তারিত আলোচনা। শুরুতেই কনসেপ্ট 1 নিয়ে যদি আলোচনা করি, দেখতে পাচ্ছি যে বলছে NP1 প্লাস এনি প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন
along with, together with, in addition, as well as, including, besides, and not, rather than, accompanied by। এরপর দেখতে পাচ্ছি আবার NP2 আছে, তার মানে NP1 আর NP2 পাচ্ছি। এই দুইটার মাঝখানে কি কি পাচ্ছি? এনি প্রেপোজিশন, কোন একটা প্রেপোজিশন থাকবে, অথবা অ্যালং উইথ থাকবে, টুগেদার উইথ থাকবে, এই যে এখানে যেগুলো দেওয়া আছে এরা থাকবে। তার মানে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে, NP1 আর NP2 এর মাঝখানে সংযোগ স্থলে সংযোগ করার জন্য আমরা এদেরকে পাচ্ছি কি কি? এনি প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশন থাকবে, along with, together with, and in addition, as well as, including, besides, and not, rather than, accompanied by। এরা বসবে কোথায়? এই জায়গাটাতে বসবে। তার মানে এরা কি করবে? NP1 এবং আমাদের NP2 কে যুক্ত করবে। তো এটা গেল একটা স্ট্রাকচার, যে NP1 এরপর হচ্ছে কোন একটা প্রিপোজিশন বা এই ওয়ার্ডগুলো, ফ্রেজগুলো, এবং NP2। তো এই সিচুয়েশনে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি? তো সেটা বোঝার জন্য আমরা একটু দেখে নেই। বলছে দুটি নাউন বা প্রোনাউন কোন প্রিপোজিশন বা উপরোক্ত কোন একটি ফ্রেজ দ্বারা যুক্ত থাকলে NP1 হবে সাবজেক্ট। তো শুরুতেই তো আমাদের প্রশ্ন আসে যে সব বুঝলাম, NP1 জিনিসটা কি? NP মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। NP মানে কি? নাউন বা প্রোনাউন। এই যে বললো না দুটি নাউন বা প্রোনাউন, এই যে NP1 আর NP2। NP1 মানে প্রথম নাউন প্রোনাউন, তার মানে একটা নাউন প্রোনাউন পেলাম। NP2 মানে হচ্ছে দ্বিতীয় নাউন প্রোনাউন, তার মানে দ্বিতীয় নাউন বা প্রোনাউনটা পেলাম। তাহলে কয়টা নাউন বা প্রোনাউন পেলাম আমরা? দুইটা নাউন বা প্রোনাউন পেলাম। কি বলছে? দুটি নাউন বা প্রোনাউন কোন প্রেপোজিশন, এই যে এখানে যে বলছিল এনি প্রেপোজিশন, বা উপরোক্ত কোন একটি ফ্রেজ, এই যেগুলোকে বলছে অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলোকে বলছে উপরোক্ত কোন একটি ফ্রেজ, এই যে এই জায়গাটাতে ওরা বসে, দ্বারা যুক্ত থাকলে, যদি এই দুইটা নাউন প্রোনাউন এদের দ্বারা যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট হবে কে? NP1। তার মানে প্রথম নাউন বা প্রোনাউনটা হবে সাবজেক্ট, যার উপর বেস করে আমি আমার ভার্বটা লিখবো। তার মানে ভার্বটা কার উপর বেস করে হবে? আমার নাউন প্রোনাউন 1 এর উপর, বা NP1 বা প্রথম নাউন প্রোনাউনের উপর বেস করে। সো আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি যে কিভাবে বাক্যে অ্যাকচুয়ালি আমরা এটা ব্যবহার করতে পারি। সো বাক্যটা দেখতে পাচ্ছি, দ্য কালার অফ হার আইজ বি ব্লু। খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম যে অফ কি প্রিপোজিশন, এই যে এখানে কিন্তু প্রিপোজিশনের লিস্টটা দেয়া আছে। প্রিপোজিশনস গুলো কি কি হইতে পারে? অফ, ইন, অন, অ্যাট, উইথ, ওভার, বাই, এটসেট্রা, আর অনেক আছে। সো আমরা শুরুতে অফ পেয়ে গেলাম, তাই না? অফ কি? একটা প্রিপোজিশন। তাহলে ও কি করছে? ও দ্য কালার এবং হার আইজ এই দুইটাকে যুক্ত করছে। তাহলে NP1টাকে, তো এখানে NP1টা হচ্ছে দা কালার, কেন? ও প্রথম নাউন বা প্রোনাউন। আর হার আইজটা হচ্ছে NP2। একদম ইজিলি আমরা NP1 এবং NP2টা ফাইন্ড আউট করে ফেলতে পারলাম। এখন কথা হচ্ছে, তাহলে সাবজেক্টকে আর কোন সাবজেক্টের উপর বেস করে আমরা বি ভার্বটা লিখবো বা ভার্বটা লিখবো? তো আমাদের বলেই দিছে যে সাবজেক্ট হবে NP1, তার মানে সাবজেক্ট হচ্ছে দা কালার, আর দা কালারের উপর বেস করে আমরা আমাদের ভার্বটা লিখবো, বি ভার্ব। তাহলে আমরা দা কালার ভার্ব সাবজেক্টের জন্য বি ভার্ব যদি লিখতে চাই, একটু খেয়াল করতে হবে দা কালার কি সিঙ্গুলার নাকি প্লুরাল। দা কালার কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা লাস্ট ক্লাসে নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে কালার হচ্ছে কি সিঙ্গুলার, আর কালারের প্লুরাল ফর্ম হচ্ছে কি কালার্স। তাহলে আমরা কিন্তু এখানে কালার্স না বরং কালার দেখতে পাচ্ছি, তার মানে আমার সাবজেক্টে সিঙ্গুলার, প্লুরাল না। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য বি ভার্ব আমরা কোনটা নিব? তো আমার একটু দেখতে হবে যে এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। এখানে কোনো কিছু বলা নাই যে এটা অ্যাকচুয়ালি কোন টেন্সে যাবে, তাহলে আমরা ধরে নিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে। কোনো একটি বাক্যে যদি সরাসরি বলে দেয়া না থাকে বা কনটেক্সট অনুযায়ী যদি বোঝার কোনো সুযোগ না থাকে যে বাক্যটা কোন টেন্সে যাবে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ধরে আমরা যদি আগাই, তাহলে প্রেজেন্টে বি ভার্ব কি কি আছে?
এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর, সেখান থেকে আমরা সিঙ্গুলার সাবজেক্টের জন্য কোনটাকে নিব, ইজ কে নিব। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, দ্য কালার সাবজেক্টের জন্য বিভার্ব হিসেবে অ্যান্সার দাঁড়াচ্ছে ইজ, অর্থাৎ দ্য কালার অফ হার আইজ ইজ ব্লু। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম এক্সাম্পলটার এক্সপ্লেনেশন। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখে নিই। বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি। এখানেও দেখতে পাচ্ছি প্রেপোজিশন আছে অফ। তাহলে প্রেপোজিশন অফ যদি থাকে, এর আগে হচ্ছে এনপি ওয়ান এবং এনপি টু হচ্ছে দ্য স্টুডেন্টস। এবং আমরা জানি যে প্রেপোজিশনের আগে যেই নাউন বা প্রোনাউনটা আছে অর্থাৎ এনপি ওয়ান, এটা হবে সাবজেক্ট। তাহলে এটার উপর বেস করে আমি আমার ভার্ব অ্যাটেন্ডটা করব। তাহলে দেখতে পাচ্ছি ওয়ান এখানে সাবজেক্ট, আর ওয়ান সাবজেক্টে কি সিঙ্গুলার সাবজেক্ট, ওয়ানটা কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা মেইন ভার্বটা কোন ফর্মে নিব? তো এখানে দেখতে পাচ্ছি রেগুলারলি লেখা আছে। কি লেখা আছে? রেগুলারলি। আর রেগুলারলি বুঝায় যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। রেগুলারলি হলো একটা ইন্ডিকেটর যা দেখে আমরা বুঝতে পারি যে এই বাক্যটা কোন টেন্সে আছে, এবং রেগুলারলি বলছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বটা দুইটা ফর্মে হইতে পারে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V1 প্লাস এস বা ইএস। তাহলে আমরা ওয়ান এর জন্য কোনটা নিব? যেহেতু ওয়ান হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা V1 প্লাস এস বা ইএস লিখবো। তার মানে অ্যাটেন্ড ভার্বটার সাথে আমরা কি যুক্ত করে দিব? এস যুক্ত করে দিব। সেক্ষেত্রে অ্যান্সার দাঁড়াচ্ছে কি অ্যাটেন্ডস, অর্থাৎ ওয়ান অফ দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডস দ্য ক্লাসেস রেগুলারলি। পরের এক্সাম্পলটা যদি একটু দেখি, দ্য রাইটিং অফ গুড অ্যাসেজ নিড ক্রিয়েটিভিটি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রিপোজিশন অফ আছে, তার আগে রাইটিং হচ্ছে আমার একটা নাউন প্রোনাউন, গুড অ্যাসেজ, এই যে অ্যাসেজটা হচ্ছে আরেকটা নাউন প্রোনাউন, নাউন। তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট হবে প্রথমটা এনপি ওয়ান, দ্য রাইটিং। আর রাইটিংটা কি জিরান হিসেবে আছে কিন্তু, এবং নাম্বারের ক্লাসে আমরা দেখেছিলাম জিরান কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা নিড ভার্বটা কি করব? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দেব, অর্থাৎ আমার অ্যান্সার দাঁড়াচ্ছে নিডস। সো হোপফুলি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা কি বলছে? দ্য গার্লস অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস কাম হিয়ার ইয়েস্টারডে। একটু খেয়াল করি, এখানে কিন্তু এই যে অ্যালং উইথ আছে, কি আছে? অ্যালং উইথ। তাহলে অ্যালং উইথও কিন্তু আগের মতোই দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করছে। প্রথমে আছে দ্য গার্লস, তাহলে এই এনপি ওয়ানটাই হবে আমার সাবজেক্ট, এবং এটার উপর বেস করে আমি আমার ভার্বটা লিখবো। তাহলে সাবজেক্ট যদি দ্য গার্লস হয় আর ভার্ব যদি হয় কাম, আমরা দেখবো একটু যে কোন টেন্সে আছে। ইয়েস্টারডে লেখা আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট এটার উপর বেস করে ভার্ব আলাদা হয় না, বরং ভার্বটা হচ্ছে সরাসরি V2। তাহলে আমরা দ্য গার্লস সাবজেক্টের জন্য যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কাম ভার্বটা V2 ফর্মে কেম দিব। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য গার্লস অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস কেম হিয়ার ইয়েস্টারডে। তো আশা করি সবাই আমরা সবগুলো এক্সাম্পল প্রপারলি বুঝতে পেরেছি, এবং কনসেপ্ট ওয়ানে আমাদের যে রুলটা ছিল এটাও ক্লিয়ার হতে পেরেছি। এবারে কনসেপ্ট ওয়ানের আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যেখানে বলছে যদি প্রিপোজিশনের আগে অল, মোস্ট, নান, সাম থাকে তাহলে NP2 হবে সাবজেক্ট। আগে আমরা দেখেছিলাম যে প্রিপোজিশন যখন NP1 এবং NP2 কে যুক্ত করে NP1 হয় সাবজেক্ট। তো বলছে যে প্রিপোজিশনের আগে অল, মোস্ট, নান, সাম যদি থাকে, তার মানে মূল কথা যদি NP1 হয় এরা, যে অল, মোস্ট, নান, সাম, তাহলে এরা সাবজেক্ট হতে পারবে না, বা এরা সাবজেক্ট হবে না, বরং সাবজেক্ট হবে কে? NP2। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। বলছে মোস্ট অফ দ্য ইনফরমেশন রিসিভড বাই হিম বি ইনকারেক্ট। অফ প্রিপোজিশন NP1 খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি মোস্ট। তো যখন মোস্ট NP1 এর জায়গায় আছে, সাবজেক্ট NP1 হবে না, বরং
এনপি টু হবে সাবজেক্ট। তাহলে প্রিপোজিশনের পর এনপি টু দেখতে পাচ্ছি কে আছে, দা ইনফরমেশন। দা ইনফরমেশন সাবজেক্ট, এবং এটার উপর বেস করে আমি বি ভার্বটা আনবো। তো এখানে যদি একটু খেয়াল করি যে আমার কোনো ইন্ডিকেটর কিন্তু নাই, তাহলে ইন্ডিকেটর যদি না দেয়া থাকে ধরে নেই কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যখন ধরছি, বি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি আছে, এম, ইজ অথবা আর। দা ইনফরমেশনের জন্য আমরা এম, ইজ, আর থেকে কোনটিকে নিব? দা ইনফরমেশন একটি নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন আমরা নাম্বারের ক্লাসে আলোচনা করেছিলাম যে নন কাউন্ট নাউন সব সময় সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা প্রেজেন্টের বি ভার্ব হিসেবে নিচ্ছি ইজ কে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ইজ। অর্থাৎ মোস্ট অফ দ্য ইনফরমেশন রিসিভড বাই হিম ইজ ইনকারেক্ট। তো এরপর আমরা যদি পরের এক্সাম্পলটা একটু দেখি, অল অফ দ্য স্টুডেন্টস বি জয়নিং দ্য প্রোগ্রাম। এখানেও প্রিপোজিশন আছে অফ, তার আগে অল। এই যে উপরেও বলেছিল অল, মোস্ট, নান, সাম থাকলে সাবজেক্ট হবে এনপি টু, অর্থাৎ দ্য স্টুডেন্টস। এবং দ্য স্টুডেন্টস এস আছে, তো প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা সেক্ষেত্রে বি ভার্বটা প্রেজেন্টে কি নিব, আর নিব। ফর এক্সাম্পলে দেখতে পাচ্ছি নান অফ দ্য বুকস বিলং টু মি। অফ এর আগে কে আছে, নান, তাহলে আমার সাবজেক্ট হবে এনপি টু, দ্য বুকস। এবং দ্য বুকস প্লুরাল। এবার ভার্ব দেখতে পাচ্ছি বিলং, এটা একটা মেইন ভার্ব, এবং যেহেতু কোনো ইন্ডিকেটর দেয়া নেই তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে। এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি মেইন ভার্ব দুইটা ফর্মের যে কোনো একটা হতে পারে, একটা হচ্ছে ভি ওয়ান আর একটা হচ্ছে ভি ওয়ান প্লাস এস বা ইএস। দ্য বুকস যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট, তাই এটার জন্য আমরা ভি ওয়ান ফর্মটা নেব। বিলং ভার্বের ভি ওয়ান ফর্ম বিলং। বাক্যটা দাঁড়াচ্ছে নান অফ দ্য বুকস বিলং টু মি। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট ওয়ানের এক্সেপশনের যে পার্টটা। আমরা কনসেপ্ট ওয়ানে দেখেছিলাম যে এনপি ওয়ান এবং এনপি টু যখন প্রিপোজিশন বা যেই মেনশন ফ্রেজ বা ওয়ার্ডস গুলো ছিল এদের দ্বারা যুক্ত হয়, তাহলে আমাদের সাবজেক্টটা হতো কি এনপি ওয়ান। কিন্তু আবার বলছে এই এনপি ওয়ান এর জায়গায় যদি কারা থাকে, এই যে অল, মোস্ট, নান, সাম এরা থাকে, তাহলে আবার বলতেছি কি যে আমার সাবজেক্ট হবে এনপি টু। সাবজেক্ট হবে কে, এনপি টু। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এবারে আমরা চলে যাচ্ছি কনসেপ্ট টুতে। কনসেপ্ট টুতে যেটা বলছে আইদার, অর, নাইদার, নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড। এদের নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো এই কোরিলেটিভ কনজাংশন গুলো এরাও দুটি নাউন বা প্রোনাউনকে যুক্ত করে। এখানে বসে এনপি ওয়ান প্রথম নাউন প্রোনাউন এবং পরে বসে এনপি টু। তো বলছে এই কোরিলেটিভ কনজাংশন গুলো দুটি নাউন প্রোনাউনকে যুক্ত করলে যে নাউন বা প্রোনাউনটি ভার্বের কাছাকাছি, কি বলছে, ভার্বের কাছাকাছি থাকবে তার উপর ভিত্তি করে ভার্ব হবে। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। বলছে আইদার হি অর হিজ ব্রাদার্স নো মি। এখানে আইদার অর এটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। এরা যুক্ত করছে কাকে, হি এবং হিজ ব্রাদার্স কে। তাহলে আমরা এনপি ওয়ান এবং এনপি টু পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমার সাবজেক্ট কোনটা হবে। বলেছে যে নাউন বা প্রোনাউনটি ভার্বের কাছাকাছি থাকবে। তাহলে ভার্ব হচ্ছে নো, ভার্ব নো এর কাছাকাছি কে, ওয়ান নাকি টু? অবশ্যই টু। তাহলে আমার এই এনপি টু এর উপর ভিত্তি করেই নো ভার্বটা আমি আনবো। তাহলে এই এনপি টু এর উপর বেস করে যদি নো ভার্বটা আনতে চাই, মেইন ভার্ব হিসেবে যেহেতু আছে নো, হিজ ব্রাদার্স এটা একটা প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে আমরা কিন্তু মেইন ভার্ব ভি ওয়ান ফর্মেই রাখি, অর্থাৎ অ্যান্সার নো থাকবে। পুরো বাক্যটা দাঁড়াচ্ছে আইদার হি অর হিজ ব্রাদার্স নো মি।
আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। নট অনলি শি বাট অলসো হার ফ্রেন্ড হেল্প আস। তার মানে এখানে নট অনলি এবং বাট অলসো, এই যে নট অনলি বাট অলসো কাকে কাকে যুক্ত করলো? শি এবং হার ফ্রেন্ডকে। তাহলে এটা হচ্ছে আমাদের এনপি 1 আর হার ফ্রেন্ড হচ্ছে এনপি 2। ভার্বটাকে হেল্প, ভার্বটা হচ্ছে হেল্প। তাহলে এই হেল্প ভার্বের কাছাকাছি কে, 1 নাকি 2? অবশ্যই 2। তার মানে আমরা হার ফ্রেন্ড এই নাউনটার জন্য হেল্প ভার্বটা বসাবো। তাহলে হার ফ্রেন্ড সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট হলে হেল্প মেইন ভার্বটার সাথে আমরা কি যুক্ত করব? এস যুক্ত করব, অর্থাৎ হেল্পস। আরো একটি এক্সাম্পল যদি দেখি, বোথ রাকিব অ্যান্ড হিজ রিলেটিভস অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম দ্যাট নাইট। এখানে বোথ অ্যান্ড যুক্ত করেছে রাকিব এবং হিজ রিলেটিভসকে। রাকিব যেখানে এনপি 1, হিজ রিলেটিভস হচ্ছে এনপি 2। ভার্বটা হচ্ছে অ্যাটেন্ড। তাহলে ভার্ব অ্যাটেন্ড এটার কাছাকাছি আমরা এনপি 2 হিজ রিলেটিভস কে দেখতে পাচ্ছি। তার মানে আমার সাবজেক্ট হিজ রিলেটিভস এর জন্য অ্যাটেন্ড ভার্বটা আমি বসাবো। এখন কথা হচ্ছে যে বাক্যটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে? বলা আছে দ্যাট নাইট, মানে সেই রাতে। দ্যাট নাইট সেই রাতে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিটে আছে। কিসে আছে? পাস্ট ইনডিফিনিটে। আর পাস্ট ইনডিফিনিটে থাকা বাক্যে আমরা মেইন ভার্বটাকে কোন ফর্মে নিব? ভি2 ফর্মে নিব, তাই না? তাহলে অ্যাটেন্ড ভার্বটার ভি2 ফর্ম হচ্ছে অ্যাটেন্ডেড। আমাদের অ্যান্সারও দাঁড়াচ্ছে অ্যাটেন্ডেড। আমরা এবারে আলোচনা করব কনসেপ্ট 3 নিয়ে। কনসেপ্ট 3 তে দেখতে পাচ্ছি সাম, এনি, এভরি, নো, ইচ, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ। এদের পর যদি সিঙ্গুলার নাউন থাকে, পরের ভার্বটাও হবে সিঙ্গুলার ফর্মে। তো এখানে ফ্র্যাকশন আর পার্সেন্টেজটা হয়তো অনেকে ক্লিয়ার না, একটু যদি আমি বলে দিই। ফ্র্যাকশন মানে হচ্ছে ওই যে আমরা অনেক সময় বলি না, 3/2 বা হচ্ছে 7/5, এগুলোই হচ্ছে আমার ফ্র্যাকশন। হ্যাঁ, আর পার্সেন্টেজটা কি জিনিস? ওই যে আমরা বলে থাকি 70% বা 80% মার্কস পাইছে, 33%। হ্যাঁ, সো এগুলো হচ্ছে পার্সেন্টেজ। তো এদের পর যদি একটা সিঙ্গুলার নাউন বসে, তাহলে এদের পরে একটা সিঙ্গুলার ভার্বই বসবে। এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। বলেছে এভরি মাদার, এই যে এভরি আছে, তাহলে এভরি মাদার যখন বলছে, এভরির পরে কে আছে সেটা একটু দেখবো। এভরির পরে মাদার আছে, কে আছে? মাদার। তার মানে এই নাউনের উপর বেস করেই আমি এই ভার্বটা দিব। মাদার কি সিঙ্গুলার ফর্মে আছে না? অবশ্যই। তাহলে মাদারটা যেহেতু সিঙ্গুলার নাউন, তাই আমার ভার্বটাও সিঙ্গুলার ফর্মে আসবে। লাভ একটা মেইন ভার্ব, লাভ একটা মেইন ভার্ব। আর মেইন ভার্ব যেহেতু এটা কোনো টেন্সের কথা বলা নাই, প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিচ্ছি, তো মেইন ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে দুইটা ফর্ম হতে পারে, ভি1 অথবা ভি1 প্লাস এস বা ইএস। তো যেহেতু মাদার সিঙ্গুলার, তাই আমরা ভি1 প্লাস এস বা ইএস ফর্মটাই নিব লাভ ভার্বটার। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে লাভস। এভরি মাদার লাভস হার চাইল্ড। পরের এক্সাম্পলটা যদি দেখি, বলছে সাম সুগার বি নিডেড। সাম সুগার, এই যে সাম আছে, সামের পরে যে নাউনটা আছে সুগার, নন কাউন্ট নাউন, আর নন কাউন্ট নাউন সিঙ্গুলার, তাই বি ভার্বটা কি হবে? ইজ। এরপর যদি আমরা এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, এটার আগে একটু দেখে নিই। বলছে এই শেষ লাইনটাতে যে হু, হুএভার, হোয়াট, হোয়াটএভার। কি কি? হু, হুএভার, হোয়াট, হোয়াটএভার। এরা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। আমি এই বাক্যে দেখতে পাচ্ছি যে হু সাবজেক্ট, তাই না? তাহলে হু যেহেতু এখানে সাবজেক্টের কাজ করলো, ভার্বটা আমার কি দিব তাহলে? সিঙ্গুলার ফর্মে। বিলিভ ভার্বটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে বিলিভস। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে হু বিলিভস এ লায়ার। পরের বাক্যটাতে বলছে 70% অফ দ্য প্রজেক্ট হ্যাভ বিন কমপ্লিটেড। বাবা 70%, এটা কি পার্সেন্টেজ না? অবশ্যই পার্সেন্টেজ।
তাহলে দেখবো পার্সেন্টেজের পরে কে আছে, পার্সেন্টেজের পরে আছে দ্য প্রজেক্ট, পার্সেন্টেজের পরে কে আছে দ্য প্রজেক্ট। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট আর এটার উপর ভিত্তি করে আমি আমার ভার্বটা আনবো। দ্য প্রজেক্ট একটা সিঙ্গুলার নাউন, তার মানে আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে সিঙ্গুলারই হবে। আর হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্মটাই হচ্ছে কি হ্যাজ। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে 70% অফ দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড। কনসেপ্ট 3 এর আরো একটি পার্ট আমরা একটু দেখে নিই। এখানে বলছে সাম, এনি, এভরি, নো, ইচ, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এদের পর যদি প্লুরাল নাউন বসে তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল হবে। একদম সহজ কথা, এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবো। বলছে 1/3 অফ দ্য পিপল বি আনএমপ্লয়েড। 1/3, 1/3 মানে হচ্ছে 3/1। তার মানে এটা একটা ফ্র্যাকশন, তাই না? ফ্র্যাকশনের পরে যদি আমার নাউনটা দ্য পিপল, এটা কিন্তু প্লুরাল নাউন, তাই না? দ্য পিপল প্লুরাল, তাহলে আমার ভার্বটাও কি হবে অবশ্যই প্লুরাল ফর্মে আমরা নিব। বি ভার্বের প্লুরাল ফর্ম আমরা আর নিচ্ছি। 1/3 অফ দ্য পিপল আর আনএমপ্লয়েড। পরের এক্সাম্পলটাতে একইভাবে দেখতে পাচ্ছি সাম, এরপর আছে পিপল যেটা প্লুরাল নাউন, প্লুরাল নাউনের জন্য বি ভার্বটা আমরা নিব। আর 90% of the students be aware of the issues. 90% পার্সেন্টেজ, তাহলে এর পরে যে নাউনটা আছে দেখতে পাচ্ছি স্টুডেন্টস, এটা প্লুরাল, তাহলে আমরা বি ভার্বটাও নিব কি প্লুরাল অর্থাৎ আর। তো এই ছিল আমাদের আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।